শুভ সকাল দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আরো একটু ভালো রাখতে আমরা শুরু করছি আমাদের আজকের আয়োজন মার্কস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মেডিকেল 24। আমরা কয়েকদিন ধরে একটা রোগের নাম বেশ শুনছি, চিকুনগুনিয়া। এই রোগটি নিয়ে আজ আমরা কথা বলবো। যেহেতু আমরা এই রোগটি সম্পর্কে খুব বেশি কিছু জানি না, তাই আজ আমরা এ সম্পর্কে অনেক অজানা তথ্য জানবো। আপনাদের স্ক্রিনে দেখানো যে নম্বরটি রয়েছে সেই নম্বরে ফোন দিয়ে আপনারা জেনে নিতে পারেন আপনাদের যে কোনো প্রশ্ন, যে কোনো জিজ্ঞাসা। আর আজ এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর সাইফুল্লাহ মুন্সি, প্রফেসর, ভাইরোলজি ডিপার্টমেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা আজকে চিকুনগুনিয়া নিয়ে অনেক অনেক কথা বলবো, তবে তার আগে এই চিকুনগুনিয়া নিয়ে আমরা ছোট্ট একটা রিপোর্ট দেখে আসি। এরপরে যথারীতি 3 দিন 101 থেকে 104 ডিগ্রি জ্বরের ভিতরে, এবং শরীরের প্রত্যেকটা গিটাই মানে প্রচন্ড রকম ব্যথা। আমি যে এলাকায় থাকি, হাতিরপুল পুকুর পাড়, সে এলাকারে আমি অনেকের ভিতরে এই রোগ এর প্রকোপ আমি দেখতে পাচ্ছি আর কি। সরকারি কর্মকর্তা তরিকুল ইসলামের মতো এমন অভিজ্ঞতা এখন অনেকেরই। রাজধানীতে হঠাৎই বেড়েছে এমন ভাইরাস জ্বরের প্রকোপ, হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভিড়, যাদের বড় অংশই চিকুনগুনিয়া কিংবা ডেঙ্গুতে আক্রান্ত। সেই সাথে যোগ হয়েছে আমাশয়ের মতো পানিবাহিত রোগও। চিকিৎসকরা বলছেন এডিস মশার অবাধ বিচরণই চিকুনগুনিয়া ও ডেঙ্গু বিস্তারের মূল কারণ। আক্রান্ত হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবনের পরামর্শ তাদের। খুব হাই টেম্পারেচার, অনেক জ্বর, 103, 4, 5 এরকম হয়ে যাচ্ছে। তার চেয়েও সবচেয়ে বেশি হলে ব্যথা হয়, শরীরে প্রচণ্ড ব্যথা। তার যদি অন্যান্য রোগ থাকে এর সাথে, যেমন ধরেন ডায়াবেটিস আছে, কারো প্রেশার আছে, তারপরে ধরেন হার্টের রোগ, এই ধরনের রোগীদের কিন্তু হসপিটালে ভর্তি হওয়া ভালো। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের অধ্যাপকের মতে যা ভাবা হচ্ছে চিকুনগুনিয়ার প্রভাব তার চেয়েও বেশি। কিছু কিছু রোগীকে জের টানতে হবে আজীবন। 5 থেকে 10% লোক আপনার আর্থাইটিস, যেটা পারসিস্টেন্ট আর্থাইটিস বলবো আমরা, সেটা কিন্তু সে তার সারা জীবন তার মধ্যে থাকবে। অপরিকল্পিত নগরায়ন ও জলবায়ু পরিবর্তনকে এসব রোগ বিস্তারের জন্য অনেকাংশে দুষছেন চিকিৎসকরা। তাই এর বিস্তার রোধে নীতি নির্ধারক সহ সর্বস্তরের মানুষকে আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ তাদের। অবশ্যই এগুলোর সাথে আমাদের আপনার ক্লাইমেট, আরবানাইজেশন, এনভায়রনমেন্ট, এগুলির সাথে এবং আমাদের জীবনের লাইফস্টাইল, এগুলি খুবই জড়িত। এটা হলো সিটি কর্পোরেশনের কাজ বা প্রশাসনে যারা আছেন তাদের খেয়াল রাখতে হবে, মশা মারার জন্য যা অভিযান দরকার সবগুলি করা উচিত, এবং কোথাও যেন জমাটো পানি না থাকে। বর্তমান বাস্তবতায় প্রতিকারের চেয়ে বেশি দরকার প্রতিরোধ, এমনটাই মনে করেন চিকিৎসাবিদরা। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। স্যার, এই যে চিকুনগুনিয়া আতঙ্ক সারা দেশে আমরা দেখতে পাচ্ছি, হঠাৎ করে এই চিকুনগুনিয়া আবার চলে আসার কারণটা কি? এর উৎপত্তিটা আসলে কোথা থেকে? চিকুনগুনিয়া হঠাৎ করে আসেনি। চিকুনগুনিয়া ছিল সেই 1952-তে প্রথম আপনার মোজাম্বিক এবং তানজানিয়া যে দুটো দেশ আছে বর্ডারে এটা প্রথম আউটব্রেক হয়েছিল, এবং সেখানেই প্রথম কিন্তু এই যে রোগের যে নামকরণ একটু বিদঘুটে টাইপের, এটা কিন্তু ওই দেশের ভাষাতেই, হ্যাঁ, চিকুনগুনিয়া। সো ওখানেই কিন্তু প্রথম 1952-তে হয়। তার পরবর্তীতে ছোট ছোট বিভিন্ন পকেটে আউটব্রেক হয়েছে, কিন্তু সেগুলিকে আমরা অত গুরুত্ব দেইনি। কিন্তু প্রথম বড় একটা আউটব্রেক হয় 2005 and 2006-এ ইন্ডিয়ান ওশানে লা রিউনিয়ন বলে একটা দ্বীপ আছে, সেই দ্বীপে প্রথম আউটব্রেক হয়। এবং তার পরবর্তী থেকে কিন্তু আপনার 2006-এ ইন্ডিয়াতে, তার পরবর্তীতে 2011-তে আমাদের বাংলাদেশেও হয়েছে, 2008-এ বাংলাদেশে হয়েছে, এবার খুব বড় আকারে দেখেছে। এখন আপনি বলতে পারেন যে এবার এত বেশি কেন, এটা হয়তো আপনার প্রশ্নটা আপনি যেটা জানতে চাচ্ছেন। আসলে আমাদের যে পপুলেশন, এই পপুলেশনটা কিন্তু এতদিন চিকুনগুনিয়াতে এক্সপোজ ছিল না, এতদিন চিকুনগুনিয়ায় আক্রান্ত ছিল না। যেহেতু আমাদের মধ্যে চিকুনগুনিয়ার কোনো প্রতিরোধ নেই আমাদের মধ্যে, যার জন্য যখন আমাদের ভেক্টর বা আমাদের যে মসকিউটোটা এখানে যেহেতু উপস্থিত আছে, যার ফলে কি যখনই কোনো না কোনোভাবে এই ভাইরাসটা আমাদের মধ্যে প্রবেশ করেছে, আমাদের মসকিউটোতে প্রবেশ করেছে, এটার সাথে সাথে বিভিন্ন, যেহেতু আমাদের প্রতিরোধ ক্ষমতা নেই, যার ফলে কি একজন থেকে আরেকজনের মধ্যে খুব সহজে বিস্তার লাভ করছে। এবং চিকুনগুনিয়া আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে চাই যে ডেঙ্গিতে কিন্তু আপনার প্রায় 50% রোগী তাদের কোনো সাইন সিমটম থাকবে না, তার মানে তার কোনো লক্ষণ থাকবে না। ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু প্রায় 92%রই কিন্তু আপনার সাইন সিমটম থাকবে, যার ফলে কি কেউ আক্রান্ত হলে প্রায় 90% কিন্তু তার জ্বর আসবে, অন্যান্য যেসব লক্ষণগুলো প্রকাশ পাবে, এই জন্য বেশি বেশি দেখা যাচ্ছে আসলে। আচ্ছা, চিকুনগুনিয়ার প্রাথমিকভাবে কি কি লক্ষণ দেখা যায় আসলে? হ্যাঁ, চিকুনগুনিয়া রোগের প্রাথমিক লক্ষণগুলি হচ্ছে জ্বর আসবে,
প্লাস আপনার তার গিটে গিটে ব্যথা হবে, জয়েন্ট পেইন জয়েন্ট পেন যেটা আমরা বলছি। মূলত যেই ছোট ছোট জয়েন্টগুলি পেরিফেরিতে বা যেই ছোট ছোট জয়েন্টগুলি থাকবে সেগুলিতে থাকবে, বড় জয়েন্টও থাকতে পারে, সেই জয়েন্টগুলি ফুলে যেতে পারে, সেখানে পানি জমা হতে পারে। এটা একটা বড় মানে বৈশিষ্ট্য। তার পাশাপাশি গায়ে র্যাশ আসতে পারে এবং ব্যাক পেইন করতে এগুলো পারে। আনুষঙ্গিক আর কিছু আনুষঙ্গিক ছোট উপসর্গ? ছোট, জি, তার ডিহাইড্রেশন হতে পারে, পানি শূন্যতা হতে পারে, এই জাতীয় কতগুলি লক্ষণ থাকবে তার মধ্যে। সাধারণত ডেঙ্গির সাথে আমরা কিছু সিমিলারিটিস পাচ্ছি, যে ডেঙ্গিতেও দেখা যায় যে গিটে গিটে ব্যথা হয়, জ্বর চলে আসে। তাহলে পার্থক্যটা আসলে কোথায়? একজন সাধারণ মানুষ কিভাবে বুঝতে পারবে যে এটা ডেঙ্গি নাকি? যে ডেঙ্গি রোগীদের ক্ষেত্রে একটা বড় জিনিস হচ্ছে যে তাদের জ্বর থাকবে, যেটা চিকেনগুনিয়ারও থাকবে, কিন্তু এখানে ক্ষেত্রে তার চোখের পেছন দিকে ব্যথা করবে, আমরা যেটাকে বলি রেট্রো অরবিটাল পেইন, অথবা ব্যাক এক থাকবে, তার পেছন দিয়ে শির দ্বারাতে প্রচণ্ড ব্যথা করবে। এবং তার চেয়েও বড় যে জিনিসটা হচ্ছে আপনার প্রাথমিক অবস্থায় এক ধরনের র্যাশ আসবে ডেঙ্গির ক্ষেত্রে, এবং তার পরবর্তীতে রক্তপাত হতে পারে, যেটা আমরা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ডিফারেন্স বিটুইন চিকেনগুনিয়া অ্যান্ড ডেঙ্গি, যে তার রক্তপাতের কতগুলি চিহ্ন তার শরীরে আসতে পারে কোনো একটা সময়। সুতরাং এটা একটা বড় পার্থক্য হচ্ছে আপনার চিকেনগুনিয়ার সাথে ডেঙ্গি। আচ্ছা স্যার, আমরা একটা কল নিয়ে আসি। প্লিজ। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। বলছিলাম ঢাকা থেকে। জি বলুন। বলছি এই যে চিকুনগুনিয়া রোগটা আমার ফ্রেন্ডদের দেখা যাচ্ছে দুইজনের, তো একটা ভ্যাকসিন দিয়েছে, ভ্যাকসিনটা নাকি মানে শরীর জলে ঘুম হয় না, এগুলো কি পরবর্তীতে কোনো সমস্যা দেখা দিবে? স্যার একটা ভ্যাকসিনের কথা বলছে, যতদূর জানি চিকুনগুনিয়ার কোনো ভ্যাকসিন নেই। চিকেনগুনিয়ার সম্ভবত উনি বলতে চেয়েছে অন্য কোনো ভ্যাকসিন হয়তোবা দিয়েছে, পাশাপাশি হয়তোবা যদি প্রশ্নটা এরকম হয়, উনি হয়তো বোঝাতে হয়তোবা একটু হয়েছে, ওনার হয়তো চিকেনগুনিয়াও হয়েছে, পাশাপাশি হয়তো 2-1 দিন আগে উনি হয়তো ভ্যাকসিনও দিয়েছিলেন। এতে ওরকম কোনো অসুবিধা হওয়ার কথা না। তবে আমি ধরে নেব যে এটা চিকেনগুনিয়ার ভ্যাকসিন না ডেফিনেটলি, কারণ চিকেনগুনিয়া এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন নেই। যদি অন্য কোনো ভ্যাকসিন দিয়ে থাকে তেমন কোনো অসুবিধা হওয়ার কথা না, আচ্ছা, মানে কোনো সাইড এফেক্ট হওয়ার সাইড কথা এফেক্ট না। হওয়ার কথা না। আচ্ছা, চিকুনগুনিয়ার প্রাথমিক চিকিৎসা কি হতে পারে? আমরা সবসময় চিকেনগুনিয়া হলেই আমাদের টেম্পারেচারটা ম্যানেজ করা হচ্ছে প্রথম জিনিস। কারণ এই টেম্পারেচারটা যদি স্পেশালি যাদের একটু 10-15, 8-5 বছর তাদের যদি হয়, তাহলে কিন্তু তাদের অনেক নিউরোলজিক্যাল অনেক কিছু দেখা দিতে পারে। সুতরাং টেম্পারেচার মেনটেন করা হচ্ছে কমানো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটা করার জন্য আমরা ওষুধ হিসাবে মনে করি যে প্যারাসিটামল হচ্ছে সবচেয়ে ভালো, কিন্তু আমাদের বাসায়ও কিন্তু এছাড়াও আরও অনেকভাবে আমরা টেম্পারেচার কমাতে পারি, যেগুলি আসলে আমাদের বেশি বেশি বলা উচিত। ওষুধ ছাড়াও 104 ডিগ্রি 5 ডিগ্রি উঠতে পারে। আচ্ছা, তো আমাদের লক্ষ্য করতে হবে যে শুধু প্যারাসিটামল খাবে, কিন্তু প্যারাসিটামলেরও অত কার্যকারিতা নেই আসলে 104 ডিগ্রি কমানো। আমাদের গা স্পঞ্জ করে দিতে হবে, এটা আমাদেরকে বেশি বেশি অ্যাডভোকেসি করতে হবে, যে আপনার গা স্পঞ্জ করে দিলে কিন্তু অনেক জোর আপনি ফ্যান, কাপড় মুছিয়ে দেন, ফ্যান ছেড়ে দেন, বাসায় শুয়ে রাখেন, দেখবেন যে অনেক জ্বর কমে যায়। প্লাস প্যারাসিটামল দিতে হবে এর পাশাপাশি। প্রাথমিকভাবে প্যারাসিটামল ছাড়া আসলে তেমন কিছু করার নেই। আচ্ছা, কতদিন পর পরীক্ষা করলে সাধারণত এই চিকুনগুনিয়াটা ধরা পড়ে? যেমন ডেঙ্গির ক্ষেত্রে আমরা জানি যে বেশ কিছুদিন পর ধরা পড়ে, সেক্ষেত্রে চিকেনগুনিয়া এবং ডেঙ্গির চিকেনগুনিয়া আমরা এখন যে পরীক্ষা আমাদের হাতে আছে সেটা দিয়ে আপনি যদি 5 দিনের জ্বর আসে, তাহলে কিন্তু তাকে হয়তো আমরা সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারবো না। কারণ যেই টুলটা আমরা বর্তমানে ইউজ করি বা যে টেস্টটা আমরা ইউজ করি, সেটা 5 দিনের পরের জ্বর থেকে ডিটেক্ট করতে পারে। সেক্ষেত্রে আমাদের চিকিৎসকদেরকে এবং রোগীদেরকে একটু স্মরণ রাখতে হবে যে 5 দিনের আগে কোনো টেস্ট আমরা না, মানে 5 দিন পর্যন্ত জ্বরটা গেলে তখন আমরা টেস্ট করা উচিত। না হলে অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে যে আমরা টেস্ট করলাম, নেগেটিভ আসলে পরে 5 দিন এক্সিট করার পর হয়তো বা মানুষ বুঝলোই না যে চিকুনগুনিয়া হয়েছে। জি জি স্যার, আরেকটা কল এসেছে, আমরা কলটা নিয়ে আসি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি মাইকগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ হাসান। জি বলুন। আমার মনে করেন জ্বর আসছিল, শরীরটা আর কি হালকা ব্যথা হয়েছিল, আর কি সেরে গেছে, কিন্তু ঠান্ডাটা আপনি সারতেছে না। জি বলুন, আমি শুনতে পাচ্ছি। আমার মনে করেন জ্বর আসছিল, জ্বরটা আপনার গিটে গিটে ব্যথা ছিল, ঠান্ডাটা সারতেছে না। গিটে গিটে ব্যথা ছিল আপনার কি গিটে গিটে ব্যথা ছিল কিনা? ছিল হালকা ব্যথা আর কি, ওটা সেরে গেছে আর কি।
হ্যাঁ, আপনার তাহলে এত মানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনার হয়তো বা চিকনগুনিয়া নাও হতে পারে, কারণ আপনার যেরকম আপনার বললেন যে আপনার সর্দি জ্বরের মতো ছিল, যদি সর্দি হয়ে থাকে সেই চিকনগুনিয়াতে আপনার আমাদের নাকের থেকে কোনো সেরকম শ্লেষা পড়ার কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে এটা হয়তো বা চিকনগুনিয়া নাও হতে পারে আপনার, সুতরাং আপনার আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। ধন্যবাদ দর্শক। কোন বয়সের মানুষের আসলে চিকনগুনিয়াটা বেশি আক্রান্ত হচ্ছে, কোন বয়সের মানুষের? মূলত যারা প্রাপ্তবয়স্ক তাদেরকেই হয়ে থাকে, বাচ্চাদের বা ইনফ্যান্ট ছোট বাচ্চাদের হয় না এখন এটা। এবং দেখা গেছে যে মহিলাদের বেশি হতে পারে। কারণ হচ্ছে যে এই যে মসকিউটোগুলো আপনাকে বুঝতে হবে যে কেন রোগটা ছড়াচ্ছে। যেহেতু এটা একটা মশাবাহিত রোগ এবং আমাদের মহিলারা মূলত ঘরেই থাকেন, সেক্ষেত্রে এটা সম্ভাবনা বেশি যে আপনার মসকিউটো কামড় দেওয়ার সম্ভাবনাটা সকাল এবং বিকালে, যেহেতু এই মসকিউটোটা কামড় দেয়, তা তাদের ওই সময় ঘরে অবস্থান করেন আমাদের মহিলারা, যার ফলে কি ওনাদের বেশি হচ্ছে। এটা একটা স্টাডিতে দেখা গেছে যে মহিলাদের। আদারওয়াইজ প্রাপ্তবয়স্ক যে কেউ আপনার আক্রান্ত হতে পারে। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে খুব কম হচ্ছে, একটু কম কম্পারেটিভলি কম। আচ্ছা, কারণ বাচ্চারা হয়তো বা ঢাকা থাকে সবসময়, এই জন্য হয়তো বা তাদের এত তাদের টেক কেয়ার করা হয় খুব বেশি, তারা সেফ থাকে। তবু বাচ্চাদের মধ্যে যারা এখনো শক্ত খাবার খায় না, যেসব বাচ্চারা 6 মাসের কম বয়সে, তাদের ক্ষেত্রে যদি চিকনগুনিয়া হয়, তাদের কি হতে পারে? তাদেরকে কিভাবে? তাদের স্বাভাবিক খাওয়া খাদ্য চলতে পারে, তাদের কোনো অসুবিধা হবে না। তাদের আপনার যে যদি তাদের মায়ের দুধ খায় সেটা খেতে পারবে, অথবা যদি লিকুইড কোনো আরো আদার্স কোনো খাওয়া খেতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, শুধু প্যারাসিটামল দিতে হবে, এটা চিন্তা করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে আমরা প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধকে কিন্তু প্রেসক্রাইব করব না, কারণ এতে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে অন্য ওষুধে, অ্যাসপিরিন জাতীয় ওষুধে। আচ্ছা, গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কি একই অবস্থা? হ্যাঁ, গর্ভবতী মায়েরাও আপনার চিকনগুনিয়া আক্রান্ত হয় এবং একটা আতঙ্ক থাকে যে চিকনগুনিয়া আক্রান্ত হলে মাদের কি হবে, বাচ্চাটার কি হবে। এটা আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। বড় বড় এপিডেমিকে দেখা গেছে যে অনেক বেবি জন্ম নিয়েছে চিকনগুনিয়া মা যাদের যেসব মায়ের চিকনগুনিয়া ছিল তাদের কিছু হয়নি, কোনো অ্যাবর্শন হয়নি, কোনো মিসক্যারেজ হয়নি। সুতরাং এটা ভয় পাওয়ার কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আচ্ছা, তাদের তো অনেক সময় দেখা যায় যে ওষুধ খেতে মানা করা হয়, প্যারাসিটামল না বা এই ধরনের ওষুধ খেতে মানা করা হয়, তাদের জ্বরের ক্ষেত্রে? প্রেগনেন্ট মায়েদের প্যারাসিটামল খেতে পারবে, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, সাধারণত দেখা যায় যে জ্বর বা শরীরে ব্যথা হলে এমনিতেই সবাই প্যারাসিটামল গ্রুপের কিছু একটা খেয়ে ফেলে, তো চিকনগুনিয়ার ক্ষেত্রে এই ওষুধটাতে পার্টিকুলারলি কোনো প্রবলেম হয় না? প্রবলেম নেই, জি না। আচ্ছা, খেতে পারবে। আচ্ছা, তো প্যারাসিটামল গ্রুপের অনেক ওষুধে দেখা যায় যে কিডনি রোগীদের অনেক সমস্যা থেকে থাকে, এ ব্যাপারে স্যার একটু কিছু বলুন। কিডনি রোগীদের ক্ষেত্রে আমি মনে করি যে প্রাথমিকভাবে তাদের স্পঞ্জ করেই আমরা যেটা প্রথম বললাম যে তার গায়ের প্যারাসিটামল দুটা কাজ, একটা হচ্ছে আপনার জ্বর কমানো আর একটা হচ্ছে গায়ের ব্যথা কমানো। তো সেক্ষেত্রে আমাদের জ্বর কমানোটাই এখানে প্রাথমিক যদি মনে করা হয়, তাহলে স্পঞ্জ করেই কিন্তু সেই কাজটা করা যেতে পারে। আর কিডনি রোগীদের ক্ষেত্রে ডোজটা একটু কমিয়ে ব্যবহার করা যেতে পারে, হয়তো বা যে প্যারাসিটামল যে পরিমাণ দিলে ক্ষতিকারক হবে না সেই পরিমাণ দেওয়া যেতে পারে কিডনি রোগীদের ক্ষেত্রে। আচ্ছা, আর যেসব মানুষ আমাদের দেশে যারা গ্রামাঞ্চলে থাকেন, যাদের হয়তো বা হসপিটালে যেতে অনেক দিন সময় লাগে, একটা জ্বর হলে বা কিছু একটা হলে তার টেস্ট করতে অনেক দিন সময় লাগিয়ে দেন, তো তাদের ক্ষেত্রে কি এই অনেক দিন পর ধরা পড়ার বিষয়টি তাদের জন্য কোনো কারণে ক্ষতিকর কিনা? চিকনগুনিয়া আপনার দুটা ফেজ আছে, একটা হচ্ছে অ্যাকিউট ফেজ, একটা হচ্ছে ক্রনিক ফেজ। অ্যাকিউট ফেজে তার জ্বর থাকবে, গায়ে ব্যথা থাকবে, একসময় ভালো হয়ে যাবে, কিন্তু যখন সে ক্রনিসিটি ডেভেলপ করে একটা ফিউ পার্সেন্টেজ 5% অথবা তার চেয়েও কম, এই অংশের লোকদের জন্য কিন্তু ক্রনিক পারসিস্টেন্ট আর্থালজিয়া হবে বা আর্থাইটিস হবে। এই রোগীগুলির ক্ষেত্রে আপনার যেটা বললেন যে অনেক দিন পরে যদি এরকম কোনো সাইন সিমটম নিয়ে তারা প্রেজেন্ট করতে পারে। আদারওয়াইজ আপনার গ্রামের রোগীরা আপনার হয়তোবা সামান্য জ্বর কাশি মনে করবে, যদি টেস্ট না করে থাকে যে কি কারণে হলো এটা বুঝতে পারবে না ওনারা আসলে যদি টেস্ট না করে। কেউ যদি বুঝতে না পারে, অনেক দিন পর্যন্ত চলে যায়, তাহলে সেক্ষেত্রে তাদের পরবর্তীতে এটা কি কোনো ক্ষতির কারণ হবে না? এই জ্বরটা একটা আপনার 3 থেকে 7 দিনের মধ্যেই ভালো হয়ে যায়, সুতরাং 3 থেকে 7 দিনের মধ্যে ভালো হয়ে যায়। তো সেক্ষেত্রে তার আসলে সে যদি ভালো হয়ে যায়, তার সিকুয়েলিটা হচ্ছে তার পরবর্তীতে হচ্ছে তার গায়ে ব্যথাগুলি থাকবে, সেটা 1 মাস থেকে 3 মাস পর্যন্ত থাকতে পারে। 3 মাস পর্যন্ত থাকতে পারে। আচ্ছা, তো সেটা হচ্ছে আপনার একটা অ্যাকিউট ফেজ চলে গেল, শেষ হয়ে গেল, ভালো হয়ে গেল। সার্টেন পার্সেন্টেজ যারা হয়তো ক্রনিসিটি ডেভেলপ করবে। আচ্ছা আচ্ছা, স্যার একটা ফোন নিয়ে আসি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি সাজু আহমেদ বলছি। জি সাজু, বলুন। আমার 4 দিন আগে আমি ভালো মানুষ শুয়ে আছি,
পরে চিড়ি খাওয়ার জন্য উঠবো, তখন আমার দেখি প্রচুর মাজা আর হচ্ছে বাম্পার গিরা, প্রচুর ব্যথা আর প্রচুর জ্বর। আর আমি উঠতে পারি না, আমি চিড়ি খাইতে পারি না, এমন অবস্থা। ধন্যবাদ স্যার যে সমস্যাটি বললেন। উনি বোঝাতে যাচ্ছেন আচ্ছা, তো আরেকটা ফোন নিয়ে আসি, আমরা একসাথে প্রশ্নের উত্তরটা দিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। প্রায় 15 দিন হলো লক্ষণ দেখে বোঝা যাচ্ছে চিকুনগুনিয়া রোগী। কি কি লক্ষণ দেখতে পাচ্ছেন আপনি? লক্ষণ এখন হচ্ছে যে ওই পায়ে গিটে গিটে ব্যথা, এটা আমার শাশুড়ি, প্রায় 70 বছর বয়স। এই গিরে গিরে ব্যথা, পা ফুলেছে, হাঁটতে পারে না, সারা শরীরই প্রায় ব্যথা। এটা তো শুধু ওই যে ডাক্তার আপনারা বলছেন যে না, শুধু নাপা একটা ছাড়া বা নাপা জাতীয় ওষুধ ছাড়া অন্য কিছু খাওয়ানো যাবে না। এই ব্যথার জন্য কি অন্য কোনো ওষুধ ব্যবহার করা যায়? ধন্যবাদ। সুন্দর প্রশ্ন করেছেন উনি। আসলে আমি প্রথম প্রশ্নটা আগে আনসার দিয়ে নিই, যে উনি রোজা রাখতে একটু অসুবিধা হচ্ছে বা এরকম বোঝাচ্ছেন। ওনার সাইন সিমটম দেখে মনে হচ্ছে যে উনি হয়তো চিকেনগুনিয়া আক্রান্ত হতে পারেন, প্রথম ব্যক্তি যিনি প্রশ্ন করেছিলেন। সেক্ষেত্রে ওনার আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক রোজা রেখেছেন, আবার চিকেনগুনিয়া আক্রান্ত দেখেছি। আসলে এটা খুব ইন্ট্রাক্টেবল পেইন, খুবই মারাত্মক পেইন এবং জ্বর, ডিহাইড্রেশন হয়। রোজাতে আমরা পানি কম খাই, কম খাওয়া হয়, যার ফলে কি এটা একটু কষ্টদায়ক। তো যদি প্রশ্নটা এরকম হয় যে রোজা রাখতে পারবো কিনা বা রোজা রাখা যাবে কিনা, আমার মনে হয় যে রোজা যদি একজন ব্যক্তি ইচ্ছা করে রোজা রাখতে পারে, যদি ওনার পক্ষে অসুবিধা হয় তাহলে রোজা নাও রাখতে পারে। যেহেতু এখন রোজা চলছে, আমাদের এই ইনফরমেশনটা দেওয়া দরকার। যদি একজন ব্যক্তি মনে করেন যে তার পক্ষে এখন আর রোজা রাখা সম্ভব হচ্ছে না, উনি রোজা ছেড়ে দিতে পারেন। কিন্তু যেরকম অবস্থা, চিকেনগুনিয়া সহ্য করা যায়, আমরা ইচ্ছা করলে সহ্য করে রোজা রাখতে পারবো আশা করি। আচ্ছা, আর দ্বিতীয় যে ব্যক্তি উনি বললেন যে ওনার 70 বছর একজন বয়স্কা মহিলার কথা বললেন, এবং উনি জানতে চাচ্ছেন যে 15 দিন হয়ে গেছে উনি বললেন। প্রথম কথা হচ্ছে এটা সম্ভবত চিকেনগুনিয়া, এবং ওনার টেস্ট করে নিলে ভালো হয়। আমরা যদি টেস্ট করে নিই চিকেনগুনিয়ার যে টেস্টটা আছে, এবং সেটা যদি নিশ্চিত হয়, এবং যদি আমরা নিশ্চিত হই যে সেটা চিকেনগুনিয়ার জন্য, তখন কিন্তু আমরা ওই অ্যাসপিরিন জাতীয় ওষুধ খেতে পারবে উনি। এটা কি ব্যথানাশক যে ওষুধগুলি আছে, আইবিউপ্রোফেন বা, এবং ব্যথা যদি এত বেশি হয় তাহলে ইচ্ছা করে একজন হাড়ের বিশেষজ্ঞের সাথে দেখাও করতে পারেন। ডক্টররা কি ব্যথার ওষুধটা সাজেস্ট করছেন নাকি শুধু জ্বর কমানোর ওষুধ দিচ্ছেন? প্রাথমিক অবস্থায় শুধু জ্বর কমানোর জন্যই বলে থাকে। যখনই এটা দেখা যাবে যে 5-7 দিন 10 দিন হয়ে গেছে, ব্যথা আমি আগেই বলেছি যে 1 থেকে 3 মাস পর্যন্ত থাকতে পারে। এখন 1 থেকে 3 মাস তো আর এই ব্যথা নিয়ে চলা যাবে না, সম্ভব না। সেক্ষেত্রে আগে নিশ্চিত হতে হবে, এবং যেহেতু 15 দিন হয়ে গেছে, ধরে নেওয়া যায় যে এটা চিকেনগুনিয়াই হয়েছে, তাও টেস্ট করে নেওয়া ভালো। তারপরে ওনাদের উচিত আপনার ব্যথানাশক ওষুধ, যেমন অ্যাসপিরিন, আইবিউপ্রোফেন বা ডাইক্লোফেনাক, এই ওষুধগুলি খাওয়া যেতে পারে। তবে এটা চিকিৎসক এবং গ্যাস্ট্রিকের ওষুধের সাথেই খেতে হবে, সেই ওষুধ চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে। আচ্ছা, দেখা যায় যে ডেঙ্গির ক্ষেত্রে বা আগে যে অসুখগুলো এসেছে ভাইরাস জনিত, সেগুলোর ক্ষেত্রে খাবারের কিছু বিধি নিষেধ থাকে। তো এই চিকুনগুনিয়াতে তেমন কোনো বিধি নিষেধ কি রয়েছে? এই খাবার খাওয়া যাবে আর এই খাবার খাওয়া যাবে না, এরকম কোনো বিধি নিষেধ নেই। তবে যেহেতু আপনার এটা ডিহাইড্রেশন হয়, পেশেন্টের পানি শূন্যতা হয়, সেক্ষেত্রে আমরা সাজেশন দিই যে বেশি বেশি করে পানি খাওয়ার কথা, এবং যত বেশি পানি খাবে তার ওনার শরীর থেকে ভাইরাসটাও দ্রুত বের হয়ে যাবে। এটা একটা উপকারী দিক আছে, যার ফলে পানি খাওয়াটাকে আমরা বেশি এনকারেজ করি। আচ্ছা স্যার, একটা ফোন আসছে, আমি ফোনটা নিয়ে আসি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার বিগত 2 দিন আগে সন্ধ্যার পরে প্রচন্ড ঠান্ডা এবং গলা ব্যথা, এবং শরীর জ্বর ভাব, এবং 10টা থেকে 11টার মধ্যে প্রচন্ড হ্যালো জি, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, মানে জ্বর ভাব, প্রচন্ড, মানে 10টা 11টা বাজছে, প্রচন্ড মাথা ব্যথা। সকালবেলা দেখি আর মাথা তুলতে পারে না। লক্ষণ আসলে কি, এটা কি জ্বর, মাথা ব্যথা ছাড়া আর কোনো উপসর্গ কি রয়েছে? আর কোনো লক্ষণ কি দেখতে পাচ্ছেন? পেছন দিকে ব্যথা? আচ্ছা, না, এটাই গায়ে ব্যথা বা পেছন দিকে ব্যথা, গিটে গিটে ব্যথা, এই ধরনের কোনো ব্যথা আছে? গাড় ব্যথা, এটা আমার বেসিক্যালি থাকে, সবই নিয়মিতই থাকে গাড় ব্যথাটা। ঘাড় ব্যথা, আচ্ছা। হ্যাঁ, গায়ে ব্যথা কি অনুভব করেছেন কিনা? জয়েন্টে পেইন আছে? জয়েন্ট পেইন? না, গিটে গিটে ব্যথা? নাই, নেই।
না ওগুলো ব্যথা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা ঠিক আছে, এর উত্তর আমরা দেব, তবে তার আগে আরো একটা দর্শকের ফোন নিয়ে আসছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি, শুনতে পাচ্ছি। আমি পিটুল বলছি মোহাম্মদপুর থেকে। আমার প্রশ্ন হলো যে চিকুনগুনিয়া যদি হয় তাহলে কি ধরনের ডাক্তার দেখাতে হবে? সেই ক্ষেত্রে কোনো স্পেশালিস্ট না মেডিসিন, সেটা তো অনেক জনগণই জানে না যে কাকে দেখানো উচিত, নাম্বার 1। নাম্বার 2, চিকুনগুনিয়া হওয়ার 5-7 দিন পরে কি তাকে হসপিটালে ভর্তি করে টেক কেয়ার করতে হবে না বাসায় দেখে টেক কেয়ার করতে হবে? এটাই আমার প্রশ্ন। জি, অনেক ধন্যবাদ, সুন্দর সুন্দর প্রশ্ন জি। এসেছে। প্রথম যিনি বললেন, ওনার যে সাইন সিমটম শুনে মনে হচ্ছে, শুনে চিকিৎসা দেওয়া যদিও ঠিক হবে না বা বলা ঠিক হবে না, কিন্তু ওনার মানে অনেকটা ডেঙ্গির মতো মনে হচ্ছে, কারণ ওনার মাথা তুলতে পারছেন না বা মাথায় যদি ব্যথা হয়ে থাকে, এবং উনি বললেন যে গিটে গিটে ব্যথা নেই, যেটা আপনার ইনভেরিয়েবলি প্রেজেন্ট থাকা কথা। প্রায় 95%-এরই গিটে গিটে ব্যথা হওয়ার কথা চিকেনগুনিয়ার ক্ষেত্রে, কিন্তু ডেঙ্গির ক্ষেত্রে জয়েন্ট পেন নাও হতে পারে। তো ওনার কিন্তু সেটা নেই, উনি বললেন। তো এই মুহূর্তে আমরা যখন চিকেনগুনিয়ার কথা বলছি, তখন কিন্তু আমাদের বাংলাদেশেই কিন্তু এখনও সার্টেন পার্সেন্টেজ কিন্তু ডেঙ্গি হচ্ছে। সুতরাং আমাদেরকে মানে সবসময় চিকিৎসকের কাছে যখন আসবে একজন রোগী গায়ে ব্যথা জ্বর নিয়ে, আমরা যখন চিন্তা করবো যে হ্যাঁ এটা চিকেনগুনিয়া হতে পারে, পাশাপাশি আমাদের মাথায় কিন্তু আরও কতগুলি ডিজিজের কথা হাতে রাখতে হবে, মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে কি যে আপনার ডেঙ্গি, দ্বিতীয়ত হতে পারে আপনার ল্যাপ্টোস্পাইরা বলে আরেকটা অসুখ আছে, সেটা হতে পারে। হতে পারে যেটা লক্ষণও এটার পাশাপাশি, হ্যাঁ পাশাপাশি ম্যালেরিয়ার কথা মনে রাখতে হবে, যে যদি ওই ব্যক্তিটা আপনার পার্বত্য চট্টগ্রামে ভ্রমণ করে থাকে রিসেন্টলি, তাহলে তার ম্যালেরিয়ার কথা চিন্তা করতে হবে আমাদেরকে। তো এই জিনিসগুলি পাশাপাশি আবার ধরেন কারো হয়তো বা এমনি জয়েন্টে পেইন হয়, সেগুলির কথা চিন্তা করতে হবে, আর্থাইটিসের প্রবলেম থাকে। তো এই উনি যে কথা বললেন, ওনার যদি 2 দিনের জ্বর, উনি বলেন প্রথম যে ব্যক্তি, 2 দিনের জ্বর, 2 দিনের জ্বরে আমরা যদি এখন ফিজিশিয়ানের কাছে যাই, আমরা ইচ্ছে করলে আপনার ডেঙ্গি টেস্ট করে আমরা জেনে নিতে পারবো যে ওনার ডেঙ্গি হয়েছে কিনা। আর যদি 5 দিন বা 7 দিন হয়ে যায়, তাহলে আমরা ডেঙ্গি এবং চিকেনগুনিয়া 2টা টেস্টই করতে পারবো, সেই হিসেবে আমরা জেনে নিতে পারবো। তাহলে মনে হয় 2-3 দিন আরো অপেক্ষা করে একবারে জি, এখন এই মুহূর্তে উনি প্রাথমিক চিকিৎসাটা নিতে পারেন, যেটা আমরা ইতিমধ্যে বলে ফেলেছি, সেটা নিতে পারেন, প্যারাসিটামল এবং জ্বরটা কমানো। আচ্ছা, দ্বিতীয় যে ব্যক্তির প্রশ্নটা ছিল, দ্বিতীয় ব্যক্তি উনি প্রশ্ন করেছিলেন যে কার কাছে যাবেন একটা চিকেনগুনিয়া। আসলে চিকেনগুনিয়ার আমাদের যে চিকিৎসা নীতিমালা আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা বলেছে যে ইচ্ছা করলে একটা যখন এপিডেমিক কন্ডিশন চলে, এখন একটা এপিডেমিক কন্ডিশন, একটা আউটব্রেক হচ্ছে আমাদের দেশে, এখন কিন্তু যদি সবাই যদি এখন চিকিৎসকের কাছে যায়, তাহলে কিন্তু এটা হেলথ বার্ডেন হয়ে যাবে আমাদের জন্য। সেই জন্য আমাদের উচিত যে আমরা যে প্রচার হচ্ছে আজকে, এর থেকে শুনে ওনারা যদি বুঝতে পারেন যে গায়ে ব্যথা হচ্ছে, জ্বর আসছে, তাহলে প্রাথমিক চিকিৎসাটা কিন্তু ওনারা বাসায় নিতে পারেন, যে জ্বর কমানো, প্যারাসিটামল খাওয়া, এগুলি কিন্তু ওনারা বাসায় করতে পারেন। সুতরাং এটার জন্য কোনো চিকিৎসকের কাছে যাওয়ার আপাতত কোনো প্রয়োজন নেই। কিন্তু ধরেন 5 দিন হয়ে গেল, 7 দিন হয়ে গেল, জ্বর কমছে না, গায়ে ব্যথা আছে, অথবা গায়ে র্যাশ চলে আসছে, অথবা রক্তক্ষরণের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, মুখ দিয়ে বা পেটে পানি চলে আসে, তখন মানে এটা হচ্ছে আমি আর এখন বাসায় থাকার মতো অবস্থায় নাই। সুতরাং আমাদের উচিত হবে 5 থেকে 7 দিন জ্বর যখন কন্টিনিউ হবে, তখন উই শুড গো টু ফিজিশিয়ান অ্যাটলিস্ট। এই একটা এপিডেমিক কন্ডিশন, এপিডেমিক কন্ডিশনে এটা হচ্ছে আমার মনে হয় যে সবচেয়ে ভালো সাজেশন হবে যে দৌড়ে দৌড়ে ডাক্তারের কাছে চলে যাওয়া হচ্ছে, নিজেই কিছুটা চিকিৎসা বাড়িতে করা। আচ্ছা স্যার, একটা বিরতির সময় হয়ে গেল, একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, মার্কস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মেডিকেল 24 এর সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পরে, সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ মার্কস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মেডিকেল 24-এ। আপনাদের আগেই আমরা অনেকগুলো ফোন নিয়েছিলাম, আমরা বিরতির পর আরেকটা ফোন নিয়ে আমরা অনুষ্ঠানটা আরেকবার শুরু করতে চাই। দর্শক, কথা বলুন, নাম বলে আপনার প্রশ্নটি করুন। আমার নাম পরাগ, জামবাড়ি থেকে বলছি। আমার জ্বর 2 দিন ধরে, সাথে জয়েন্ট পেইনও আছে, কিন্তু জ্বরটা এত বেশি না। জ্বরটা এত বেশি না। আর কিছু কি লক্ষ্য করছেন? মাথা ব্যথা আছে, র্যাশ হচ্ছে হাতে পায়ে কোথাও কোনো? আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। জি, আপনার আমার মনে হয়েছে চিকেনগুনিয়াই হয়েছে, কারণ এখন যেহেতু একটা এপিডেমিক চলছে, সুতরাং চিকেনগুনিয়াকে আমরা প্রাথমিকভাবে মাথায় রাখবো। তবে এখন টেস্ট করার কিছু নেই, 5 দিন পরে উনি টেস্ট করতে পারে
এবং এই মুহূর্তে উনি প্রাথমিক যে চিকিৎসা প্যারাসিটামল পানি বেশি খাওয়া এবং স্পঞ্জ করে দেয়, এটাই ওনার জন্য যেটা আমরা যথেষ্ট। আগে বলেছি আমরা, আপাতত জি, প্যারাসিটামল খেয়ে আপাতত জিনিসটাকে একটু থামাতে জ্বরটা পারে। প্রশমন করা। আচ্ছা স্যার, আমরা আগে একটা ব্যাপার নিয়ে কথা বলছিলাম যে মশা থেকে এই রোগগুলো আসছে, মশা হচ্ছে বাহক, জি, জি। মশা থেকে আর কি কি রোগ হয়ে থাকে? মশা থেকে আসলে এখন বিশ্বব্যাপী অনেক রোগী ছড়িয়ে পড়ছে, যেমন আগে তো বললাম ডেঙ্গির কথা বলেছি, চিকেনগুনিয়া, এবং রিসেন্টলি জিকা ভাইরাস, এটা খুবই আমাদের জন্য অ্যালার্মিং একটা জিনিস। এবং আপনি জানেন যে 2016-তে যখন রিওতে ওয়ার্ল্ড কাপ হয়, তখন কিন্তু এটা মানে একটা হিউ অ্যান্ড ক্রাই ছিল যে আসলে মানে এটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার মতো অবস্থা। কারণ হচ্ছে যে এই মসকিউটোটা আপনার যেহেতু একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তিকে কামড় দিবে, তখন সেই ব্যক্তিটা যখন আবার ট্রাভেল করবে, তার দেশে চলে আসবে, তখন কিন্তু ওই ব্যক্তি আবার নিজ দেশে আরও অনেককেই ছড়াতে পারে। সুতরাং এই জন্য মশার থেকে এই জাতীয় অনেক রোগ, শুধু এই 3টা ভাইরাস জনিত বললাম, এছাড়াও আছে ইয়েলো ফিভার আছে, তারপর আপনার ম্যালেরিয়া ছড়াতে পারে। তো বর্তমান বিশ্বে এই ডিজিজগুলি আপনি যদি বলেন যে মানে হাইয়েস্ট কিলার যদি বলেন, একটা স্ট্যাটিস্টিকে দেখা গেছে প্রায় 7.5 লক্ষ লোক প্রতি বৎসর এই মসকিউটো বর্ন ডিজিজ থেকে মারা যাচ্ছে। তাহলে আপনি, এবং এটা হাইয়েস্ট ডেডলিয়েস্ট অ্যানিমেল বলা হচ্ছে এখন। প্রতি মিনিটে আপনার প্রতি 4 মিনিটে মশা যতগুলি লোক মারছে, তার থেকে আপনার একটা শার্ক সারা বছরে এতটা লোক মারে। তাহলে এভাবে চিন্তা করেন, 4 মিনিটে একটা মশা শার্কের থেকে বেশি ভয়াবহ, বেশি ভয়াবহ, ডেডলিয়েস্ট অ্যানিমেল বলা হচ্ছে এখন মসকিউটোকে। আচ্ছা, তো মশার থেকে যে এই যে অসুখগুলো হচ্ছে, এই আমাদের মোটামুটি সিমটমগুলো কিন্তু একই রকম, কিন্তু সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই সিমটম আর আপনি যে আরগুলোর কথা বলেন, জিকা ভাইরাস, আরও যে ম্যালেরিয়া রয়েছে, সবগুলো কাছাকাছি। তো এখন কয়েকদিন ধরে চিকনগুনিয়া নামটা শোনার কারণে আমরা সবাই চিকনগুনিয়া বলছি, কিন্তু এই সাথে যদি অন্য কোনো রোগও হয়ে থাকে আমরা হয়তো ধরতে পারছি না। আচ্ছা, এই প্রসঙ্গে আমরা কথা বলবো, সেই সাথে আমরা একটা দর্শকের ফোন নিয়ে আসি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম। আমি মোস্তাক বলছি শনিরাখা থেকে, ঢাকা শনিরাখা। জি বলুন। আমার বাচ্চার বয়স 4 বছর। জি। আমার বাচ্চাকে গত মাসে 20 তারিখে জ্বর আসছিল। জ্বর আসার পরে আমি ঢাকা মাস্টার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছিলাম 5 দিন পরে, জ্বর আসার 5 দিন পরে। ডাক্তার এর মধ্যে প্যারাসিটামল খাওয়াইছি, প্যারাসিটামল খাওয়ার ডাক্তার আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছিল। জি। কিন্তু এখন জ্বর কমছে, কিন্তু আজকে আবার 2 দিন যাবত রাতে জ্বর আসে। এখন কতদিন হয়েছে জ্বরের? কতদিন হলো জ্বরের? আজকে হলো আপনার 11 দিন। আচ্ছা, 11 দিন জ্বর, আজকে 11 দিন হয়েছে। 11 দিনের মধ্যে আমি 5 দিন দেখার পরে তারপরে আমি অ্যান্টিবায়োটিক খাওয়াইছি। অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে 5 দিন অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে কমছে। এখন আজকে আবার 2 দিন যাবত রাত্রে জ্বর আসে। আচ্ছা, আবার কি গায়ে ব্যথা হচ্ছে বা কিছু? না, গায়ে ব্যথা নাই, মাথায় একটু হালকা ব্যথা আছে বলতেছে। 4 বছর বয়স। আচ্ছা, আরেকটা ফোন নিয়ে আসি আমরা। দর্শক, ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। আরেকটা ফোন নিয়ে আসি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি সেগুনবাগিচা থেকে কথা বলছি। আর জ্বর আসলে আমার আসছিল, আমার আম্মারও। এখন আমার সমস্যা, আমার জ্বর চলে গেছে, কিন্তু পায়ে প্রচুর ব্যথা। আচ্ছা, প্রচুর ব্যথা, শুধু ব্যথা। আর হ্যাঁ, জয়েন্টে, পায়ের জয়েন্টে আমি পা পাততে পারতেছি না, কষ্ট হচ্ছে। আর আমার আম্মার প্রায় 70 বছর বয়স হবে। ওনার সমস্যা, ওনার পা এখন অনেক ফোলা। কতদিন ধরে জ্বর আর ব্যথা? জ্বর প্রায় 1 সপ্তাহ মতো জ্বর ছিল, জ্বর চলে গেছে। 15 দিন হলো আমরা সুস্থ, জ্বর নাই। কিন্তু আমার আম্মার পায়ে অনেক ফোলা রয়েছে এবং ব্যথা। আচ্ছা, আর আমার পায়েও ব্যথা, এইটাই। জি, আচ্ছা, ধন্যবাদ। আমি প্রথম শেষ প্রশ্নটা দিয়ে আগে উত্তরটা দিতে চাই যে এই যিনি বললেন চিকেনগুনিয়া কিন্তু একটা ফ্যামিলিয়াল ক্লাস্টার দেখা যায়, মানে একই পরিবারের মধ্যেই অনেকেই আক্রান্ত হয়। এটা কারণটা হচ্ছে যে যেহেতু এটা মসকিউটো বর্ন ডিজিজ, একই বাসায় অনেক লোককে সে পাবে মসকিউটো, এবং সেই যার জন্য সবাইকেই আক্রমণ করে, একই মশা দিয়ে সবাই, এবং একজন থেকে আরেকজনে কিন্তু এটা ট্রান্সমিট হয়। সুতরাং এটা এই জন্য ফ্যামিলিয়ার, ওনার আম্মাও ছিলেন এবং উনিও আক্রান্ত। এবং আরেকটা জিনিস হচ্ছে এটা কিন্তু বয়স্কদের জন্য একটা বেশি এফেক্টেড হয়, বয়স্করা 67। আপনি দেখলেন যে আমাদের কলারদের মধ্যে 2 জন কিন্তু অলরেডি বললেন যে বেশ, হ্যাঁ, এটা একটা। এবং ওনাদের কিন্তু জয়েন্ট ইনভলভমেন্টটা বেশি হয়। এমনি বয়স্কদের কিন্তু আপনার আর্থাইটিসের সমস্যা থেকে থাকে, প্লাস এটা আরও অ্যাডিটিভ হিসাবে কিন্তু কাজ করে। এখন
ওনাদের যেহেতু 15 দিন হয়ে গেছে, সুতরাং ওনাদের আরেকটা জিনিস বলে নেওয়া ভালো যে আমরা সবসময় মনে করি যে কোনো জায়গায় যদি ফুলে যায়, ব্যথা করে, গরম কিছু দিয়ে সেঁক দেওয়া, এটা কিন্তু মানা, এই জায়গায় আপনার দেওয়া উচিত না, এটা দেওয়া ঠিক হবে না। রাদার যদি ঠান্ডা পানি দিয়ে সেঁক দেওয়া যায় তাহলে সেটা ভালো, কিন্তু গরম পানি দেওয়া এখানে ঠিক হবে না। এখন এই ওনার ক্ষেত্রে, বয়স্ক যিনি আছেন ওনার ক্ষেত্রে আমরা যেটা সাজেশন হবে যে উনি যদি ব্যথানাশক যে ওষুধ, উনি চিকেনগুনিয়া টেস্ট করেছেন কিনা ওটা আমরা জানি না, যেহেতু 7 দিন পার হয়ে গেছে আমার মনে হয় উনি টেস্ট করে নিতে পারেন। নিয়ে যদি দেখা যায় এটা চিকেনগুনিয়া তাহলে অবশ্যই উনি উনি ব্যথানাশক যেগুলো আমরা আগেই বললাম যে NSAID ওগুলি খেতে পারে, ব্যথানাশক যেগুলি গ্যাস্ট্রিকের ওষুধ সহ। জ্বর নেই এখন টেস্ট করার সময় বোধহয় এসে গেছে। আগে যিনি প্রশ্ন করেছিলেন ওটা আসলে মনে হচ্ছে না ওনার বাচ্চা যে 4 বছরের যে বাচ্চা, গায়ে ব্যথা নেই, এটা অন্য কোনো কারণে হয়তো বা মনে হচ্ছে না এটা চিকেনগুনিয়ার জন্য। আচ্ছা স্যার, আমরা ফোনের আগে যে কথাটা বলছিলাম যে মশা থেকে যে রোগগুলো হয়, আমরা বারবার বলছি চিকুনগুনিয়া, এই মুহূর্তে যদি অন্য কোনো রোগও হয়ে থাকে তাও আমরা মনে করছি চিকুনগুনিয়া, সেক্ষেত্রে আপনার কথা কি থাকবে? যে আমাদের সবসময় অ্যাজ এ ফিজিশিয়ান বা কোনো একটা ব্যক্তি হিসাবে আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা সবসময় এককেন্দ্রিক চিন্তা ভাবনা করব না, আমাদেরকে অন্য দিক থেকেও চিন্তা করতে হবে। তো চিকেনগুনিয়া আমাদের যদি জয়েন্ট ইনভলভমেন্ট না থাকে, 90% ক্ষেত্রে জয়েন্ট ইনভলভমেন্ট থাকা উচিত, যদি না থাকে সেটা একটা রেয়ার কেস। তাহলে আমরা এটা প্রাথমিকভাবে আমরা বুঝতে পারি যে এটা চিকেনগুনিয়া কেস। যদি এরকম না হয় তাহলে ডেঙ্গি চিন্তা করতে হবে। যদি 5 দিনের মধ্যে আসে তাহলে তাকে ডেঙ্গির টেস্ট দিতে হবে, বা 5 দিনের পরে আসলেও ডেঙ্গির আলাদা টেস্ট আছে সেটা দিতে হবে। আর ধরেন ম্যালেরিয়া যদি হয় তার আমার একটা এপিডেমিওলজিক্যাল লিঙ্ক থাকবে যে সে কিছুদিন আগে একটা পার্বত্য চট্টগ্রামে গিয়েছিল, তখন আমরা তার ম্যালেরিয়া প্যারাসাইট দেখার জন্য টেস্ট দিতে পারি। ল্যাপ্টোস্পাইরাও ঠিক তেমনি যে হতে পারে সেটার জন্য টেস্ট আছে। সুতরাং আমাদের এই যে ব্যাটারি অফ টেস্ট তার পারিপার্শ্বিক অবস্থার উপর ডিপেন্ড করছে, তার এপিডেমিওলজিক্যাল হিস্ট্রি নিতে হবে যে আপনার বাসায় কারো হয়েছে কিনা, বা আপনার ওই ফ্ল্যাটেরই আরো 2-4 জন হয়েছে কিনা, তাহলে কিন্তু আমরা এক্সক্লুড করে ফেলতে পারি যে না আসলে এটা চিকেনগুনিয়া। তো সবসময় যে টেস্ট দিতে হবে আবার এটাও ঠিক না। যখন একই বাসায় একজনের আগেই টেস্ট করে দেখা গেল যে উনি চিকেনগুনিয়া, তাকে ধরে নিতে হবে যে সেকেন্ড ব্যক্তিটারও আসলে ওই কারণেই হচ্ছে, একটা এপিডেমিক কন্ডিশন। কারণ এখন সবাইকেই টেস্ট করা আসলে ফিনান্সিয়ালিও চিন্তা করতে হবে, সম্ভব না, আসলে ধরে নিতে হবে যেটা চিকেনগুনিয়া। আচ্ছা, আমরা ধরে নিতে পারি। সেই সাথে আরেকটা ফোন নিয়ে আসি স্যার। আর দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ফারুক নেত্রকোনা থেকে বলছি। জি বলুন। যে আমি গত 8 থেকে 9 দিন যাবত এই সাফারে ভুগতেছি। প্রথম দিকে আমার জ্বর হয়েছে, 3-4 দিন যাওয়ার পরে জ্বরটা ভালো হয়ে গেছে অনেক প্যারাসিটামল খাওয়ার পরে। এখন আমার পুরো হাঁটুতে, মানে হাতের জয়েন্টের, ছোট ছোট জয়েন্টের সব জায়গায় আমার ব্যথা ভালো হচ্ছে না। আর আমার খাবারের রুচি নাই, একদম রুচি নেই, খাইতে পারি না আর হাঁটতে পারি না, একদম হাঁটতে পারি না। স্যারের কাছে একটু বলতে চাচ্ছিলাম, যেহেতু আমি একটা প্রাইভেট জবে চাকরি করি, যে ওষুধ কোম্পানির চাকরি করি আর কি, আমার চাকরির ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। এখন আমি তো হাঁটতে চাই আর কি, মানে কাজ করতে চাই। গত 9 দিন যাবত আমি কাজ করতে পারছি না। এখন কথা হচ্ছে যে আমার কাজটা করলে সমস্যা হবে কিনা, আর আরটা হচ্ছে যে আমার মানে ছেলে মেয়ে আছে বাসায়, আমার ওয়াইফ আছে, তাদের কি প্রবলেমটা হবে কিনা আমি বাসায় থাকাকালীন। আচ্ছা, জি ধন্যবাদ। খুব সুন্দর প্রশ্ন করেছেন উনি। দেখেন, আপনাকে আমি আগে বলছিলাম যে আমরা সবসময় ঢাকা কেন্দ্রিক চিন্তা ভাবনা করছি যে ঢাকায় এই রোগটা বেশি প্রাদুর্ভাব, কিন্তু এই যে দেখেন উনি কিন্তু আপনার বলে নেত্রকোনায় আছেন, আজকে ঢাকা, হ্যাঁ, উনি কিন্তু এখন ভাইরাসটা নিয়ে গেছেন ওনার ওখানে। এখন ওখানে যদি এডিস মসকিউটোর উপস্থিতি থাকে এবং ওনার পরিবার কিন্তু আক্রান্ত হতে পারে, আমরা আশা করব সেখানে এডিস মসকিউটো নেই এবং উনি ওনার ফ্যামিলি আক্রান্ত হবে না, কিন্তু দেয়ার ইজ এ পসিবিলিটি যে আক্রান্ত হতে পারে। এখন এখানে চলে আসে যে পার্সোনাল প্রোটেকশনের ব্যাপার, যে আমরা যে প্রতিরোধ করতে চাই আমরা এই ব্যক্তিটা থেকে যে আরেক ব্যক্তিতে যাতে না ছড়িয়ে পড়ে, তাহলে উনি কতগুলি পার্সোনাল প্রোটেকশন নিতে পারে। যেমন কি উনি ফুল হাতা শার্ট পরতে পারে, জি, অথবা উনি যেমন সবসময় মশারির ভেতরে অবস্থান করতে পারে। যদি উনি 15 দিন হয়ে গেছে অথবা 10 দিন হয়ে গেছে, এখন আর হবে না, কর্মক্ষেত্রে উনি যেতে যাচ্ছেন, আমি আসছি সেই ব্যাপারটাতে। এই 10 দিন হয়ে গেছে, এখন কিন্তু ওনার আর ভাইরাস নেই, সুতরাং এটা ওনার জন্য, ফ্যামিলির জন্য কোনো থ্রেট না, মানে এখন ওনার শরীরে ওই ভাইরাস নেই। হ্যাঁ, 5 দিনের মতো থাকে ওটা, তারপর কিন্তু এটা আপনার শরীর থেকে চলে যায়। সুতরাং ওনার ফ্যামিলির জন্য কিন্তু উনি আর থ্রেট না, যদি ওখানে মানে ইতিমধ্যে উনি ট্রান্সমিট না করে থাকেন। আপনি যেটা বলছিলেন যে প্রশ্নটা ছিল যে উনি ওনার কাজ কর্মক্ষেত্রে যেতে চাচ্ছেন। একটা জিনিস দেখেন যে আমরা চিকেনগুনিয়াকে নিয়ে মনে করছি যে খুবই একটা সামান্য অসুখ। এই যে একজন ব্যক্তি, আমি আপনাকে আগেও বলেছিলাম যে আপনি যদি এটা একটা ব্যক্তির ক্ষেত্রে যদি তার পেশাগত কিন্তু অনেক সমস্যা হচ্ছে,
একটা উনি যদি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন বলেন, উনি কিন্তু আনলিমিটেড টাইম ছুটি পাবেন না। তাহলে কি ওনাকে কিন্তু ওনার কোম্পানির কাছে ফিরে যেতে হবে চিকিৎসার জন্য। এখন কিভাবে উনি সেটা করতে, উনি জানতে চেয়েছেন যে আমি কিভাবে এটা ভালো হতে পারি। যেমন একটা হতে পারে যে যদি এটা কন্টিনিউ করে ফিজিওথেরাপি পর্যন্ত নেওয়ার দরকার হতে পারে, যদি ওনার এরকম পেইন হয় যে হাত বাঁকা, যদি জয়েন্ট ইনভলভমেন্ট এরকমই হয় যে হাত বাঁকা হয়ে আসছে, তাহলে কিন্তু ফিজিওথেরাপিও নিতে হতে পারে। এটা নির্ভর করে ওনার কন্ডিশনের উপর। আমি আশা করি উনি ভালো হয়ে যাবেন, ওনার যেতে হবে না এই, কিন্তু অনেকের কিন্তু নিতে হতে পারে, সেটাই বললাম। তো যেই প্রসঙ্গে বলছিলাম যে চিকেনগুনিয়াকে আমরা, ডেঙ্গিকে আমরা খুব, যেখানে ওখানে 5% মর্টালিটি আছে, মৃত্যুর সম্ভাবনা আছে ইন কেস অফ ডেঙ্গি, চিকেনগুনিয়ার ক্ষেত্রে কিন্তু লেস দেন 1% মৃত্যুর সম্ভাবনা। এতে আমাদের খুব আত্মতৃপ্তি হওয়ার কিছু নাই যে আমরা চিকেনগুনিয়া আমাদের কোনো সমস্যা না। আমাদের চিন্তা করতে হবে যে এই যে মসকিউটো বর্ন ডিজিজগুলি কিছুদিন পর পর আসছে আমাদের মাঝে, ডেঙ্গি আসলো, এখনো আছে, চিকেনগুনিয়া নতুন করে আসলো, আগামীতেও কিন্তু আরো বড় বড় রোগ আমাদের মধ্যে আসতে পারে। জি, যেটা বলছিলাম এর আগে কিছুক্ষণ আগে যে জিকা ভাইরাসের কথা, যদি আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে চিকেনগুনিয়া আমাদেরকে একটা অ্যালার্ম দিচ্ছে যে আসলেও আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের পাবলিক হেলথ কতটুকু প্রস্তুত এই রোগগুলিকে প্রতিরোধ করার জন্য। আপনি যেহেতু আগেই বললাম যে ভ্যাকসিন নেই, ডেঙ্গির ভ্যাকসিন নেই, ডেঙ্গির ইদানিং একটা ভ্যাকসিন এসেছে, চিকেনগুনিয়া কোনো ভ্যাকসিন নেই, জিকাও ভ্যাকসিন এখনো ট্রায়াল ফেজে আছে, নেই। তাহলে দেখা যাচ্ছে যে আমাদেরকে একটাই উপায়, সেটা হচ্ছে মশা নিধন করা। তাহলে এই মশা নিধনের জন্য এবং আমরা পার্সোনালি কতটুকু প্রস্তুত নিজেরা ব্যক্তিগতভাবে, সেগুলি কিন্তু এখন আসলে একটা বড় প্রশ্ন। সুতরাং আমাদের এই চিকেনগুনিয়ার এই উপস্থিতিটা আসলে এটা একটা অ্যালার্ম দিচ্ছে যে আমরা কি রেডি নেক্সট এপিডেমিকের জন্য। আচ্ছা, এটার কি মানে এত বেশি আউটব্রেক যেটা হচ্ছে, কোথায় সবচেয়ে বেশি আউটব্রেক হচ্ছে? এই মুহূর্তে ভারতে আউটব্রেক চলছে এবং আমাদের যেটা ধারণা এপিডেমিওলজিক্যাল আমরা দেখতে চাই যে এটা হয়তো ভারত থেকে আমাদের, যেহেতু আমাদের সাথে ভারতের একটা যোগাযোগের ট্রাভেল অনেক হয়, যার জন্য হয়তো বা ওখান থেকেও আসতে পারে। এটা মলিকুলার টেস্ট করে বোঝা যাবে যে আসলে এটা অরিজিন, বর্তমান যে আমাদের বাংলাদেশে যে আউটব্রেকটা হলো এটা অরিজিন কোথায়, এটা বোঝা যেতে পারে যদি মলিকুলার টেস্ট করি আমরা। আচ্ছা স্যার, প্রতিরোধের ক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন যারা দর্শক রয়েছেন তাদের জন্য? প্রতিরোধের ক্ষেত্রে একটা হচ্ছে ব্যক্তি প্রতিরোধ আর একটা হচ্ছে সামষ্টিক প্রতিরোধ। ব্যক্তি প্রতিরোধ বলতে আমি ইন্ডিভিজুয়াল আমি কি করছি। আমরা সবসময় মনে করি কি যে একটা আউটব্রেক হলো, আমাদের সরকার কি করছে, আমাদের সিটি কর্পোরেশন কি করছে। হ্যাঁ, অবশ্যই তাদেরই মেজর, সরকারের উপর, গভর্নমেন্টের উপর আমরা ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ওনাদেরই দায়িত্ব বেশি, কিন্তু তার পাশাপাশি আমার ব্যক্তি দায়িত্ব আছে। সরকারের দায়িত্বটা কিরকম, যেমন এখন আউটব্রেক হচ্ছে, এখন কিন্তু মসকিউটো নিধন করে লাভ নেই। এখন মশা মেরে, আমার মশাটা যে নিধন করার যে প্রক্রিয়া, সেটা শুরু করতে হবে 4 থেকে 5 মাস আগে, যখন মসকিউটোটা ছোট থাকে, যখন লার্ভা থাকে বা আরো ছোট কন্ডিশন, পিউপা কন্ডিশনে থাকে, এবং ওনারা হয়তো করেনও সেটা। তখন যদি আমি বন্ধ করে দিতে পারি, তাহলে আজকে একটা ফুল ব্লোন মসকিউটোর একটা পপুলেশন পাওয়া যাবে না, যার ফলে কি ভাইরাসটা ওইভাবে সংক্রমিত হবে না। এটা হচ্ছে আপনার সামষ্টিক একটা চেঞ্জ। আবার ধরেন আমাদের ব্যক্তি যে পরিবর্তনগুলো, আমরা ব্যক্তিরাও কিন্তু আপনার অসচেতন থাকি। স্যার অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। সময় শেষ হয়ে গেছে, আমরা শেষ করতে হচ্ছে আজকের অনুষ্ঠান। দর্শক, আমরা এতক্ষণ দেখলাম মার্কস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মেডিকেল 24। আবারও আগামী শুক্রবার আপনাদের সাথে হাজির হয়ে যাব নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।